নমস্কার, গ্লোব টিভির ভাগ্য দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন হোরা তন্ত্রবিদ জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। দেখুন, ভাগ্য নিয়ে জিজ্ঞাসার আমাদের কিন্তু কোনো শেষ নেই। বড় কৌতূহলী আমরা, আমাদের আগামী দিনগুলো কেমন যাবে। কাজেই সেই জন্যই আজকে জানেন যে এই সময়ের এই অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে, যে বিশেষ করে 2025 সালে কোন রাশির কিরকম কাটবে সেই নিয়েই বিগত কতগুলি পর্বে আলোচনা করেছিলেন দাদা। গত পর্বে আলোচনাটা শেষ হয়েছিল সিংহ রাশিতে। এরপরে আমরা পরবর্তী রাশিগুলিতে যাব, যে 2025 সালে সেই রাশিগুলির ভাগ্যে কি লেখা রয়েছে। এবং আপনারা যদি দাদার সঙ্গে যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি কথা বলতে চান, তাহলে সময় নষ্ট না করে চলে আসুন। আমাদের দুটো ফোন নাম্বার খোলা রয়েছে, 033-2571-2255-2266 এবং 033-4008-1437। আসুন আজকের এই ভাগ্য দর্শন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে। নমস্কার দাদা, স্বাগত আজকের এই অনুষ্ঠানে। গত পর্বে আলোচনাটা শেষ হয়েছিল সিংহ রাশিতে, মানে 2025-এ সিংহ রাশির কেমন যাবে। এরপরে আমরা কোন রাশির কথা শুনবো? আজকে আলোচনা করব হচ্ছে কন্যা রাশিতে। সিংহ পরবর্তী রাশি কন্যা রাশি। এই রাশির রাশি অধিপতি হচ্ছে বুধ। এবার দেখতে হবে যে এইখানে 2025 সালে কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। একটু কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে একটু কষ্ট আছে। কেন? 2025 সালে মধ্যবর্তী সময় কন্যা রাশির পঞ্চম স্থানে চলে যাচ্ছে হচ্ছে ষষ্ঠ স্থানে চলে যাচ্ছে, ওখানে হচ্ছে আপনার রাহু, এবং সপ্তমে চলে আসছে শনি। রাহু আর শনি কিন্তু সপ্তমে আসছে। বিশেষভাবে দুটি পাগ্রহ, একটি শুভ গ্রহের মুভমেন্ট যতই হোক না কেন, নবমে আসুক না কেন, সেটা নিয়ে কিন্তু এক্ষেত্রে গুরুত্বটা পড়ছে না, কারণ বুধের সঙ্গে বৃহস্পতির একটি বৈরতা আছে। এবং যেহেতু শনি সপ্তমে যাচ্ছে আর ওই দিক থেকে ষষ্ঠে চলে যাচ্ছে রাহু, সুতরাং সেক্ষেত্রে বলবো কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটুখানি কিন্তু শরীর স্বাস্থ্যহানি, সাংসারিক অশান্তি, অংশীদারি কারবারে নানান প্রকার বাধা বিঘ্ন, মানে অবাঞ্ছিত বিলম্ব, যে কাজ হতে গিয়েও মানে খুব দ্রুত হবার কথা সেই কাজ আরো বেশি সময় ধরে হবে। মানে কর্মক্ষেত্রে বাধা বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকাদেরকে ফেস করতেই হবে। আর তার সাথে সাথে যেহেতু সপ্তমে শনি যাচ্ছে, অর্থাৎ গ্রহরাজ শনির পূর্ণ দৃষ্টি পাবে হচ্ছে কন্যা রাশি, মানে এটাকে শনির ঢাইয়া বলা হবে। ঢাইয়া শুরু হলো। শনির ঢাইয়া ক্ষেত্রে যেটা দেখা গেছে, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখা গেছে, শনির যে দৃষ্টি হয় তার মধ্যে যে কোনো গ্রহের ক্ষেত্রে সপ্তম দৃষ্টি অধিকতর গুরুত্বপূর্ণ। সপ্তম দৃষ্টি মানে পুরোপুরি সে তোমায় দেখছে, সোজাভাবে তোমায় দেখছে। এই যে সোজাভাবে তোমায় দেখছে, শনি যেখানে সোজাভাবে দৃষ্টি দেয় সেই স্থানকে ধ্বংস করে। অর্থাৎ কন্যা চন্দ্রস্থান, কন্যা রাশির মায়ের স্বাস্থ্যহানি ঘটবে, মাতৃতুল্য ব্যক্তির স্বাস্থ্যহানি ঘটবে, মানসিক অশান্তি যাবে। কন্যা রাশিকে একটু বিশেষভাবে 2025 সাল সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ শুভ নয় কন্যা রাশির জন্য। দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। একদম। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি সায়েন্স সিটির কাছ থেকে বলছি, আপনার 55 গ্রাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। মেয়ের নামটা একটু গোপন রাখলে। আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ? হ্যাঁ, 27 মে। হ্যাঁ, 1993। বেশ। জন্ম সময়? জন্ম সময় আপনার 7টা, কলকাতা নার্সিংহোমে। 7টা কি সকাল না রাত, সন্ধ্যা? সন্ধ্যেবেলা। সন্ধ্যে 7টা, কলকাতা, তাই তো? হ্যাঁ, কলকাতা। বেশ। দাদার অনুষ্ঠানের আগে দেখেছেন? হ্যাঁ, ওনার অনুষ্ঠান আমি দেখি। আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান একটু যদি বলেন? খুবই ভালো লাগে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আপনি শুনতে থাকুন। ভদ্রলোকনি। থ্যাংক ইউ। আচ্ছা, মেয়ের জন্মবার হচ্ছে রবিবার ছিল, 7th জুন 1993, তাই তো? 27 জুন। হ্যাঁ, 27 মে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 27 মে। মে। আচ্ছা, এক মিনিট 27 মে, তাই তো? 1993 সন্ধ্যে 7টা।
30, 20, 5, 10 এরকম হবে। এক্স্যাক্টলি আমাকে বলতে হবে 30, 20, 5, 10। দাদা একটুখানি আমাকে অ্যাপ্রক্সিমেটলি টাইমিংটা ঠিক করে বলতে হবে। 7টা 10 থেকে 15-র মধ্যে, তাই তো? একদম ঠিক আছে, তাহলেও হয়, কারণ আমাকে টাইমিংটা অ্যাপ্রক্সিমেটলি বললে আমরা এখানে বার্থ টাইম রেকটিফিকেশনের মাধ্যমে আমি করে ফেলি, সেটা খুব একটা অসুবিধা হয় না। 27 মে 1993 থার্সডে, বৃহস্পতিবার পড়েছিল, তাই তো জন্মবার? আচ্ছা, আপনি আমার যেহেতু অনুষ্ঠান দেখেন সুতরাং কিছুটা ওয়াকিবহল আছেন। জন্মছকে মেয়ের কিন্তু মঙ্গলটা নিচস্থ। এই মঙ্গলটা নিচস্থ হলে খুব বড় গন্ডগোল হয়ে যায় কি, চন্দ্র মঙ্গল যুক্ত হয়ে নিচস্থ। দেখুন এই নিচস্থ মঙ্গল কিন্তু প্রকারান্তরে ভৌমদোষ সৃষ্টি করে। তারপর সপ্তম, অষ্টম, নবমে 9th হাউসে মঙ্গল নিচস্থ চন্দ্র যুক্ত হয়ে একটু অবুঝ প্রকৃতির হবে, জেদের পরিমাণটা বেশি যাবে। এবং এই চন্দ্রর সঙ্গে মঙ্গল নিচস্থ থাকলে এদের ক্ষেত্রে কেরিয়ার গঠনের ক্ষেত্রে অবাঞ্ছিত বাধা আসবে। অর্থাৎ এরা খুব খামখেয়ালি নেচারের হয়, খুব খামখেয়ালি টাইপের হয়, মুড সুইং করে খুব মেয়ের। এটা কি বুঝতে পারেন? হ্যাঁ, এটা বুঝতে পারি, কিন্তু এডুকেশনটা তো অনেকটাই করেছে। কিন্তু ওই যে বললাম কেরিয়ার গঠনের ক্ষেত্রে বাধা দিচ্ছে, কারণ চন্দ্রটা মঙ্গল এডুকেশন কমপ্লিট করবে। এডুকেশন যে শুধু এডুকেশন কমপ্লিট হয়েছে স্যার, কিন্তু প্ল্যাটফর্মটা ঠিক পেল না। আমি আপনাকে একটু আগে প্রথমেই সেটা বলেছি, এডুকেশন কমপ্লিট হলেও কেরিয়ার গঠনের ক্ষেত্রে বাধা তৈরি করে, বলেছি আপনাকে শুরুতে। কেন বলেছি দেখুন, বুঝতে হবে। এডুকেশন জায়গাটা আমাদের বিচার হয় কিন্তু আমাদের 5th হাউস থেকে, 4th হাউস থেকে, 9th হাউস থেকে। 11 দিচ্ছে তার সাফল্য, একদম স্পষ্ট থিওরি দিলাম। কিন্তু মঙ্গলটা বসে রয়েছে কোথায়? মঙ্গলটা বসে রয়েছে 9th হাউসে, ভাগ্যস্থানে মঙ্গল। ভাগ্যস্থান থেকে আমরা এডুকেশনের পরিশ্রমটা বিচার করি না। এডুকেশনটা তো বাবা মার সাপোর্ট থাকবে, পড়াশোনার জন্য ভালো মাস্টার থাকবে, গুরু থাকবে, আপনার আর্থিক জায়গা থেকে আপনি সেই সাপোর্ট দিলে মেয়ে পড়াশোনা করতে পারলো। কিন্তু পড়াশোনা করার পর যেটা তৈরি হলো তখন তার নিজস্ব ভাগ্য, তখন কিন্তু বাবা মার সাপোর্টে কোথাও চাকরিতে বাবা মা কিন্তু ভরে দিতে পারে না। বাবা মা কিন্তু সাপোর্টে একটা স্কুল কলেজে ভর্তি করতে পারে। ব্যাপারটা বোঝা গেল? ভাগ্যভাবে যদি পাপ গ্রহ কিংবা ভাগ্য ভাব অধিপতি যদি নিচস্থ বা ভাগ্যস্থানে নিচস্থ গ্রহ যদি থাকে, তাহলে তাকে ভাগ্যের বিড়ম্বনা ভোগ করতে হবে। এত বড় কথাটা এই অনুষ্ঠানের মধ্যে বলা সম্ভব না বলেই প্রথমেই বললাম কেরিয়ার গঠনের ক্ষেত্রে বাধা। প্রথমেই আপনাকে এই কথাটা বলেছি। এবার যেহেতু কর্কট রাশি, মঙ্গলটা নিচস্থ, যতক্ষণ না আপনি এই রাশিগত নিচস্থ গ্রহের প্রতিকার করবেন ততক্ষণ কিন্তু ভালো সময় পাবে না। কেন? ওর চতুর্থপতি শনি, চতুর্থপতি শনি হবে খুব জেদি হবে এবং খুব ইমোশনাল হবে। শনি তো মনে মনে রাগটা খুব বেশি পুষে রাখবে, খুব আবেগ প্রবণ হয়ে উঠবে। লগ্নের মধ্যে রাহু নিচস্থ হয়ে রয়েছে, এক্ষেত্রে কিন্তু মেয়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। শরীর স্বাস্থ্য নিয়ে মেয়েকে কিন্তু একটু ভুগতে হবে, ঠিক আছে? এই জায়গাগুলো তার মানে দুটি গ্রহ ওর নিচস্থ, মঙ্গল এবং রাহু, এই দুটি গ্রহের প্রতিকার যদি না করেন সঠিক নিয়মে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মেয়ের কেরিয়ার কখনোই দাঁড় করাতে পারবেন না। কেরিয়ারের জায়গায় আগে দাঁড় করাতে হবে, ভালো খারাপ সেটা সময় থেকে বিচার করতে হবে। ইনস্ট্যান্ট একটা বিচার আমি আপনাকে দিলাম, এরপর তো তার জন্মকালীন দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা সব আছে, তাই না? এইটুকু লাইভ অনুষ্ঠানের মধ্যে একটা ইনস্ট্যান্ট বিচার যে মেয়ের প্রবলেম হচ্ছে এই দুটি গ্রহের জন্য। লগ্নে যদি রাহু থাকে অদূর ভবিষ্যতে বিবাহিত জীবনও অশান্তিপূর্ণ হয় লগ্নে পাপ গ্রহ থাকলে, ঠিক আছে? তো তার সঙ্গে মঙ্গলটা নিচস্থ, অবুঝ প্রকৃতি হয়ে যাবে, একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে, আমি কিছু করতে পারলাম না, আমার দ্বারা কিছু হলো না, এরকম একটা জায়গায় কাজ করবে। চতুর্থ শনি, একাদশে বৃহস্পতি থাকুক সেটা কিছু এসে যায় না এখনকার নিয়ে। আগে ওর জন্মকালীন কপালটা রেকটিফাই করতে হবে, বোঝা গেল? কপালটা যদি রেকটিফাই না করেন তাহলে গোচরের রেজাল্ট পাওয়া যাবে না। যেটা আমি আলোচনা শুরুতেই বারবার ধরে বলি, যদি আপনার ভাগ্যভাবে ডিস্টারবেন্স থাকে, যদি আপনার রেকটিফাই, যদি কপালটাই রেকটিফাই করা না হয়, ভাগ্যের ভান্ডার যদি শূন্য হয়, একাদশে কেন যদি নবমেও এসে দশমেও বসে থাকে বৃহস্পতি স্বয়ং স্বক্ষেত্রে, তাহলেও ভাগ্য ভান্ডারে কিছু না থাকলে তার থেকে ফল দিতে পারবে না। আচ্ছা, ও তো এইবারে ও অ্যাকচুয়ালি শি ওয়াজ কমপ্লিট দ্য বিএ এলএলবি ফ্রম হাজিরা ল কলেজ। আবার আমি আপনাকে একটা কথা বলি, দেখুন ফ্রম যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, মাস্টার ডিগ্রি ইন ল। এবার কোন জুডিশিয়ালের জন্য প্রিপারেশন নিচ্ছে। আমি যতদূর আপনাকে ক্ষেত্রে বললাম যে এই জায়গাগুলোকে যদি ইমপ্রুভমেন্ট না করা যায়, প্রিপারেশনও নেবে কিন্তু এক্সপেক্টেড রেজাল্টও পাবে না। পাচ্ছে কি এখন অব্দি? হ্যাঁ আর না এর মধ্যে আমাকে বলুন। ও কি ওর উপযোগী কর্মের মধ্যে দিয়ে পাচ্ছে সাফল্য? না 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 না, একদম ব্লক হয়ে গেছে। তাহলে এটার আগে প্রতিকার করুন।
একদম। এটা কি প্রতিকার করলে কি 100% রেজাল্ট? আচ্ছা, আরো একটা কথা এই লাইভেই বলি আমি, অনেকেই হয়তো আমার বন্ধুরা বলতে পারে না এই কথাটা, 100% বলে কি কিছু আছে? আপনার ঔরসে তার জন্ম, তারপরেও আপনি তাকে 100% দিতে পারেননি, কিছু মনে করবেন না বললাম বলে কিন্তু কথাটা, ঠিক? তাহলে আমি এতটুকু বলতে পারি, আমাদের যখন ভাগ্যের প্রতিবন্ধকতা যদি 70 থেকে 80% আমরা কাটিয়ে উঠতে পারি না, তাহলেই আমরা দৌড়াতে শুরু করে দেবো। না না, আমি সেটাই বলছি স্যার। একদম, আমি 100%, আপনি এক্সপেকটেশন তো মনে হচ্ছে 100% থাকে। আমি জ্যোতিষী রণজিৎ শাস্ত্রী জোর গলায় বলি 100% শুধুমাত্র উপরওয়ালার হাতে। আমি চেষ্টা করে আপনার 75 থেকে 80% বাধা কাটিয়ে দেবো, বাকি মেয়ে নিজেই থেকেই দৌড়াতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই প্ল্যাটফর্মটা পাবে স্যার। একদম পাবে, সঠিকভাবে করতে হবে, না হলে যে সমস্যা আছে সেই সমস্যা থেকে যাবে। এটাই বর্ন চার্ট ডিসকাস করলাম। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করতে অবশ্যই 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 ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাবেন, যারা মনে করছেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে আসবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9874110320। এছাড়াও রয়েছে 8276853043, 8276853043। চেম্বার রয়েছে কলকাতাতে হাতিবাগান, কালীঘাটে, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। এবং আপনাদের যে কথাটা বারবার বলি যে দাদার কিন্তু কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, কাজেই পোস্টার বিজ্ঞাপন বা নামে আপনারা দিগ্ভ্রান্ত হয়ে যাবেন না। সরাসরি বুকিং নাম্বার দেখে মিলিয়ে তবেই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা মনে করছেন যে কোনো কারণে চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা অনলাইনের মাধ্যমে প্রেডিকশন নিতে পারেন। এছাড়াও যাদের জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই, সেখানেও কোনো সমস্যা দাদা কিন্তু রাখেননি, কারণ হোরারির মাধ্যমে, হোরাতন্ত্রের মাধ্যমে দাদা কিন্তু পূর্ণ কুষ্ঠি বানিয়ে তার বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করে থাকেন। দাদা আরেকজন বন্ধু, আরেকজন বন্ধু ফোন ধরার আগে আপনাকে একটা বিশেষভাবে বলে রাখবো এবং আমার দর্শকদেরকেও বলবো যে যে কোনো রাশিচক্র বিচার করার জন্য তার নামটা খুব প্রয়োজন। নাম যদি না বলতে পারেন তাহলে রাশিচক্র কিন্তু বিচার করানোর জন্য ফোন করবেন না, কারণ নাম আমাদের জীবনে অনেক প্রভাব রাখে। একদমই। আমি প্রথম ফোন একজন আশা নিয়ে করেছিল, সেই জন্য তাকে আশাহত করতে চাই না, যেহেতু কথা বলে নিয়েছিলাম আমি সেই জন্য বারবার ধরে বলবো, যদি নাম জানাতে অপারগ হন অনুগ্রহ করে আমায় ফোন করবেন না। একদমই তাই। এবং আপনারা লক্ষ্য করবেন যে সবসময় কিন্তু প্রথমেই নামটা জানা হয়, কারণ নামের কিন্তু একটা বড় ভূমিকা আছে, গুরুত্ব আছে। নাম যদি রাশিচক্র অনুপাতে কিছুটা ভুল হয়ে যায় না, তাহলে সেক্ষেত্রে ভালো বানানো ক্যারিয়ার নষ্ট হতে দেখেছি আমি একটা সময়। নিউমারোলজিটাও তখন অ্যাপ্লিকেবল হয়, সে ওই জায়গাটা নষ্ট হয়। যাই হোক, কে আছে দেখা যাক। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছে? হ্যালো, হ্যাঁ, কেমন আছেন আপনি? হ্যাঁ, চলে যাচ্ছে, বলো কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে। আচ্ছা, মেয়ের নাম? বারবি দাস। আচ্ছা, জন্ম তারিখ? 29 মার্চ 2016। 29 মার্চ 2016। জন্ম সময়? 5:57। 5:57। ভোরবেলা না সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা। আচ্ছা, কোথায় জন্মেছে? জন্মস্থান? কলকাতায়। বেশ, তুমি শুনতে থাকো, কোনো প্রশ্ন করার দরকার নেই দাদা। কলকাতায় জন্মেছে। মেয়ের জন্মবার মঙ্গলবার ছিল? মেয়ের জন্মবার মঙ্গলবার। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, তাই তো? জানো তো মেয়ের রাশি হচ্ছে কিন্তু বৃশ্চিক রাশি, এবং দেখা যাচ্ছে জন্মকালে শনি আর বৃহস্পতি বক্রী। দেখো লগ্নের এখানে চন্দ্রের সাথে মঙ্গল, শনি, চন্দ্র তিনটে একসাথে রয়েছে। চন্দ্র, শনি, মঙ্গল তৃতীয় একসাথে আছে। তৃতীয় ভাবটা থেকে আমরা বিচার করি পরাক্রম, শক্তি, জেদ, মনোবল। সুতরাং মেয়ে কিন্তু অবুঝ প্রকৃতির, বোঝালেও বুঝতে চায় না, কারণ চন্দ্রটা নিচস্থ। তার সাথে সাথে কি শনিটা যুক্ত হয়ে রয়েছে, মঙ্গলটা যুক্ত হয়েছে। মাঝে মাঝে প্রচন্ড রেগে উঠবে, প্রচন্ড রাগ মেয়ের, বোঝা যায়। উনি লাইনটা ছেড়ে দিলেন বা কোনো কারণে আচ্ছা, কেটে গেল। এক্ষেত্রে ফোনের ডিস্টারবেন্স যাদের করছে তাদেরকে বলবো একটু নেটওয়ার্কের মধ্যে এসে কথা বলতে। যে মেয়ের ক্ষেত্রে চন্দ্র, শনি, মঙ্গল প্রচন্ড রাগ বীজ যোগের সৃষ্টি করেছে। এই বীজ যোগ থাকলে কিন্তু সেক্ষেত্রে
রাগের জন্য অদূর ভবিষ্যৎ নিজেদের ক্ষতি করবে। লগ্নের সপ্তমে রবি বুধ বসে রয়েছে, সপ্তমে রবি বুধ কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে বাধা। এগুলো আমি একদম পুরো স্পষ্ট লজিক্যালি কথা বলবো, যেগুলো ঘটেছে সেগুলোই আমি এখানে বলছি। আমার অতিরঞ্জকতা বানিয়ে বলার মতন সময় আমার কাছে নেই। লগ্নের সপ্তমে রবি বুধ ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন, মেয়ে যেহেতু সেই জন্য বিবাহিত জীবনটা খুব ইম্পর্টেন্ট। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে রয়েছে। রাহু বৃহস্পতির জন্য পড়াশোনায় কিন্তু খুব একটা সাফল্য দিতে পারবে না। রাহু বৃহস্পতির গ্রহণ দোষ দ্বাদশে বসে রয়েছে। এই জায়গাগুলোকে একটু প্রতিকার করতে হবে, না হলে কিন্তু মেয়ের সাফল্য নেই। এবার দাদা আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? কমিটিপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে একটু বলবো। বেশ, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে শতাব্দী রায়। আচ্ছা, শতাব্দী রায়। জন্ম তারিখ? 1987 সাল হ্যাঁ, 29 সেপ্টেম্বর 29 সেপ্টেম্বর 1987 সাল হ্যাঁ 29 সেপ্টেম্বর 1987, সেপ্টেম্বর সকাল 7:15 সকাল 7:15। জন্মস্থান? পিজি হসপিটাল, কলকাতা। বেশ, রণজিৎ শাস্ত্রীর অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ অনেকবার দেখেছি। দাদার কথাগুলো আমার খুব পছন্দ হয়, ওই জন্য আমি অনেকদিন ধরে ট্রাই করছি, দেখতে পাই না বলে আজকে পেয়েছি। বেশ, আপনি শুনতে থাকুন। আমি খুব বাস্তব কথা বলি, সেই জন্যই আপনার হয়তো পছন্দ হয়, আপনার মতন অনেকেরই পছন্দ হয়, দেখতে পাচ্ছেন। তবুও অসংখ্য ধন্যবাদ স্বীকার করার জন্য। জন্ম ছকে দেখুন, মেয়ের শুক্র কিন্তু নিচস্থ, আপনি নিশ্চয়ই এটা জানেন। জন্ম ছকে শুক্র কিন্তু নিচস্থ মেয়ের, ঠিক আছে। এবং বিশেষভাবে যেটা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে রাহু বৃহস্পতির কনজাংশন তো দিচ্ছে, তার সঙ্গে যেটা হচ্ছে মেয়ের বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি তুলা লগ্ন, লগ্নের সপ্তমে বৃহস্পতি। মেয়ে মানেই আমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে, যে কোনো একটা ছেলের ক্ষেত্রে বিচার করতে গেলে আগে দেখতে হয় ছেলেটি রোজগার কতটা করবে, রোজগার করে সে সংসার, বাবা মা, স্বামী স্ত্রী সন্তান এদেরকে প্রতিপালন কতটা করতে পারবে, প্রথমে এটা ভিউ। আর মেয়ে মানে আমাদেরকে প্রথমে দেখতে হয় যে মেয়েটি পড়াশোনা করে বাকি বাড়ির সকল সদস্য এবং বিবাহিত জীবন কেমন যাবে, সে তার স্বামী, তার শ্বশুর বাড়ির সদস্য এবং তার সন্তান সন্ততিদেরকে কিভাবে প্রতিপালন করতে হবে। অর্থাৎ মেয়ের ক্ষেত্রে বিবাহিত জীবন বেশি ইম্পর্টেন্ট, ছেলের ক্ষেত্রে রোজগার জীবন বেশি ইম্পর্টেন্ট। বিবাহ সব জীবনেই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু নারীর ক্ষেত্রে আগে দেখতে হবে তার প্রতিপালন। নারীর মধ্যে মা লুকিয়ে রয়েছে, প্রতিপালন স্থান। আমি আপনাকে সেই জন্য এতটা বোঝালাম এই কারণে। এবার আমি আসল প্রশ্নে আসি। মেয়ের পূর্ণ কালসর্পদোষ রয়েছে, চন্দ্র নিচস্থ, শনি যুক্ত হয়ে রয়েছে, এখানেও চন্দ্র শনির বীজ দোষ, এবং সপ্তমে বৃহস্পতি বুধ যুক্ত হয়ে রয়েছে। মেয়ের বিবাহিত জীবন কেমন, বিয়ে থা দিয়েছেন মেয়ের? ওই মানে স্বামী স্ত্রী দুজনে খুব একটা মিলমিশ হয় না, থেকেই ঝগড়াঝাটি অশান্তি। আমি যেটা বললাম তাহলে এবার বুঝতে পারছেন কেন বললাম এতটা কথা অতিরিক্ত? হ্যাঁ 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 যে ভালো লাগার জন্য আপনি ফোন করেছেন সেই ভালো লাগাটা পেয়েছেন, এবার বলুন। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কিন্তু ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। থ্যাংক ইউ। লগ্নের সপ্তম স্থানে বৃহস্পতি এবং সপ্তমপতি কোথায় অবস্থান করেছে? সপ্তমপতি অবস্থান করেছে দ্বাদশে, অর্থাৎ সপ্তমপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করে ভৌম দোষের সৃষ্টি করেছে। হাজবেন্ড ওয়াইফ অর্থাৎ আপনার মেয়ের বিবাহিত জীবন খুব একটা সুখের হবে না। ষষ্ঠে রাহু, মেয়ে পায়ের ব্যথায়, কোমরের নিচের অংশ থেকে পায়ের দিকে ব্যথায় কিছুটা কষ্ট পাবে। রবি বুধ মঙ্গল কেতু একসাথে দ্বাদশে, মেয়ে কিন্তু স্ত্রী রোগেও কিছুটা কষ্ট পাবে, ওভারি সাইডে কিছুটা রোগ পাবে, পেট গ্যাস্ট্রোএন্ট্রো নিয়ে কিছুটা সমস্যা থাকবে। কিন্তু এখানে বেসিক যে জায়গাটা একদম স্পষ্ট উঠে আসছে, চন্দ্র শনির বীজ দোষ এবং সপ্তমপতির অবস্থান খারাপ থাকায় সংসার জীবন নিয়ে মেয়ের মনোকষ্ট, সংসার জীবনে সাফল্য সঠিকভাবে না পাওয়া, সেই জায়গাটা কিন্তু মেয়ের ক্ষেত্রে উঠে আসছে। আপনার কি মনে হয় বলুন এবার? হ্যাঁ সেটাই তো হচ্ছে। এই জায়গাটার একটু প্রতিকার বিয়ে দেবার আগে কেন মঙ্গলের ভৌমদোষের প্রতিকারটা করেননি? সপ্তমপতি দ্বাদশে, হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড একদিকে যাবে তো ওয়াইফ আরেকদিকে চলে যাবে, একে অপরের বিপরীত জায়গায় অবস্থান করছে। মাঝে মাঝেই দেখবেন এদের মতের মিল হচ্ছে না, একে অপরের পছন্দ অব্দি অ্যান্টি হয়ে যাবে, এরকম বুঝতে পারছেন? হ্যাঁ শুনতে পেলাম না, একটু জোরে বলুন। হ্যাঁ 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 সেটাই তো হচ্ছে। এই জায়গাটা প্রতিকার করা সম্ভব, ঠিক আছে। এই দোষগুলোকে একটু প্রতিকার করে নিতেই হবে, না হলে কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটাই থাকবে। ফোন করার জন্য ধন্যবাদ দাদা।
কন্যা রাশি নিয়ে আপনি কি কিছু বলবেন আর না পরের রাশি? না, আমি কন্যা রাশি নিয়ে আর বলবো না। কন্যা রাশিকে বললাম সেই জন্য বিশেষভাবে খুব সাবধানে থাকতে। ঠিক আছে, কন্যা রাশির উপর ইফেক্টটা যেটা হবে সেই ইফেক্টটা কিন্তু খুব একটা জায়গায় পড়বে ইফেক্ট। কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে ষষ্ঠে যেহেতু রাহু, সপ্তমে শনি, একটু সংসার জীবনে ডিস্টারবেন্স, তার মধ্যে এবার যাদের জন্মছকের মধ্যে শনি বা রাহু খারাপ, তার সাথে অথবা মঙ্গল খারাপ, সপ্তম স্থানে পাপ গ্রহ বসে রয়েছে, সে তো অশান্তি পাবেই। এবার আমি একটা রাশি সম্বন্ধে বলে দিই, সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়া প্রভাব কিছুটা শুরু হলো, খুব একটা কষ্ট দেবে না। কারণ ধনু রাশির ক্ষেত্রে সপ্তমে আসছে বৃহস্পতি, সপ্তমে বৃহস্পতি আসছে, চতুর্থে শনি যাচ্ছে, তৃতীয় রাহু আসছে। উদ্যোগে সাফল্য ধনু রাশি, যাদের টাকা পয়সা আটকে আছে তাদের টাকা পয়সা রিকভার হবে। ধনু রাশির জাতক জাতিকা যাদের বিয়ে হচ্ছে না, যে সমস্ত জাতক জাতিকাদের বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে বিবাহিত জীবন আসবে, তাদের বিবাহিত জীবনে সে সাফল্য পাবে। এবং বিশেষভাবে যেটা দেখা যাবে যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা হঠাৎ করে বসে গেছে 2024 সালের মে জুন মাসের পর থেকে হঠাৎ করে কর্মচ্যুতি হয়ে বসে গেছে, সেই সমস্ত ধনু রাশির জাতক জাতিকাদের আবার কর্মে ফিরে আসার সময় পাওয়া গেছে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা একটু অনুকূল আসছে, তারা কিন্তু তাদের সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। ইনভেস্টমেন্টের জন্য তারা তৈরি হও, তারা কিন্তু সুযোগ পাবে। যাদের যাদের কর্মের জায়গা আটকে গেছিল, ব্যবসার জায়গা আটকে গেছিল, পাওনা টাকা পয়সা আটকে গেছিল, সেই টাকা পয়সার চাকা আবার ঘুরতে শুরু করেছে। ধনু রাশির জাতক জাতিকাদের ভালো সময় আসছে। দাদা একটা ফোন নিয়ে নি, এটাই মনে হয় অনুষ্ঠানের শেষ ফোন। অবশ্যই। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? বেহালা থেকে। আচ্ছা, ছেলের নামটা বলুন। সাগ্নিক রায়। সাগ্নিক রায়, ওর জন্ম তারিখ বলুন। 8ই ফেব্রুয়ারি 2008। 18ই ফেব্রুয়ারি। সরি 7ই ফেব্রুয়ারি 2008। আরেকবার বলুন পরিষ্কার করে। 8ই ফেব্রুয়ারি 2008। আমার 9টা 15 মিনিট। 8 ফেব্রুয়ারি 2008, তাই তো? 8 ফেব্রুয়ারি 2008। জন্ম সময় বলুন। 7ই ফেব্রুয়ারি। কেটে দিন ফোনটা। শুনুন, আমাদের হাতে সময় খুব কম থাকে, বারবার আপনাদের বলা হয় স্পেসিফিক্যালি জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান ভুলে গেলে দয়া করে কাগজে লিখে তারপরে ফোন করবেন। কারণ অনেক শ্রোতা বন্ধু কিন্তু দাদার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। দাদা, হাতে মনে হয় আর 2 মিনিট মতন সময় রয়েছে। একদম, আমার আর তো বিচার করা সম্ভব না, আমি আর বিচার করবো না এখন। তো সেই হিসেবে আমি বলবো যে যেটা এখন বিশেষভাবে যেটা বলার আমার ক্ষেত্রে প্রয়োজন, সেটা হচ্ছে যে সমস্ত রাশি জাতক জাতিকাদের তো ভালো খারাপ সবটাই একটা বিচার করলাম, তার মধ্যে একটু বিশেষভাবে দেখা যাচ্ছে যে কন্যা রাশি জাতক জাতিকাদের উপর প্রভাবটা অনেক বেশি পড়বে। সুতরাং কন্যা রাশির একটা প্রিভেন্ট আমি বলে দিচ্ছি, যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা, তারা বাড়ির উত্তর দিকে, আমি বাস্তুকে নিয়ে বলি, কারণ বাস্তুকে নিয়ে বললে সেক্ষেত্রে ঊর্জা শক্তিটা বেশি পাওয়া যায়, অর্থাৎ আমাদের প্রোটেকশনটা আমরা কিন্তু বেশি পাই। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো যে বাড়ির উত্তর দিকে কিন্তু একটু মানি প্ল্যান্ট রাখুন, সবুজ গাছ রাখুন। মানে কোন লাল ফুল হবে সেরকম না, একটা গোলাপ গাছও কিন্তু সবুজ হয়, কাঁটা আছে কিন্তু সবুজ হয়, কিন্তু গোলাপ ফুল হচ্ছে সেরকম না, সবুজ প্রভাবযুক্ত। দেখবেন কিছু কিছু থাইল্যান্ড গ্রাস, তারপর হচ্ছে ঝাউ গাছের মতন কিছু গাছ হয়, সেরকম টাইপের একটু বাড়ির উত্তর দিকে রাখুন এবং বাড়ির উত্তর দিকের পোর্শনে একটু সবুজ রঙের কিছু প্রলেপ দিন। ঠিক আছে, বিশেষ করে একদম গ্রাউন্ড ফ্লোরে দিতে পারেন কিংবা ছাদের দিক করে দিতে পারেন। আর যারা ফ্ল্যাটে বসবাস করেন, ফ্ল্যাটের মেন এন্ট্রেন্স মানে নিজের ফ্ল্যাটে ঢোকার সামনে দরজার মধ্যে কিছু সবুজ রঙের কোথাও একটা ডিজাইন বা প্রলেপ দিন। কারণ বুধের ওপর কিন্তু খুব দ্রুত একটি ডিস্টারবেন্স আসতে চলেছে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু। সেই জন্য আজকের টিপস বা টোটকা সব থেকে খারাপ রাশিচক্রের প্রভাবকারী মানুষদের জন্য দিয়ে রাখলাম। একদমই তাই। আমি যাওয়ার আগে আরো একবার বলে দিই, যারা মনে করছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, এনার সঙ্গে যোগাযোগ করবেন। বুকিং নাম্বার দেখুন স্ক্রলে যাচ্ছে 9874110320। এছাড়াও রয়েছে 8276853043। চেম্বার রয়েছে কলকাতাতে হাতিবাগান, কালীঘাটে, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। আর যে কথাটা বারবার বলছি, শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, এনার কিন্তু কোনো পোস্টার বিজ্ঞাপন নেই। কাজেই যখন আপনারা যোগাযোগ করবেন তখন দয়া করে কোনো পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত হবেন না। এই যে বুকিং নাম্বারটা বারবার বলছি, যে দুটো বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে, সেই দুটো বুকিং নাম্বার ভালো করে মিলিয়ে
তবেই কিন্তু আপনারা ফোন করবেন। আর যাদের জন্ম সময় জন্ম তারিখ জানা নেই, সেক্ষেত্রে হোরাতন্ত্রের মাধ্যমে দাদা সম্পূর্ণ কুষ্টি বানিয়ে কিন্তু তার বিচার বিশ্লেষণ এবং প্রতিকার দেন। আর আরেকটা কথা যাওয়ার আগে বলে যাই, যে যেখানে ধরুন আরেকটা যেটা কথা বলার আছে, সেটা হচ্ছে একটা কথা বললাম যে পোস্টার বিজ্ঞাপন নেই এবং যাদের জন্ম সময় জন্ম তারিখ নেই হোরাতন্ত্রের মাধ্যমে হয়। এবং আরেকটা যে কথা সেটা হচ্ছে যে যারা এতগুলো চেম্বারের মধ্যে কোথাও আসতে পারবেন না, নানান রকম সমস্যায় রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যার কোনো জায়গা দাদা রাখেননি। অনলাইনের মাধ্যমে আপনারা প্রেডিকশন গ্রহণ করতেই পারেন। দাদা আজকে তো হাতে আর একদমই সময় নেই, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।